শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে আজকে আপনি সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছি। যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা করছেন এটা একটা ব্যাপক প্রশ্ন। জি। এক নম্বর হলো, এখানে আমার আহ, চিন্তা হলো বা আমার ধারণা হলো বা আমার বিশ্বাস হলো, অবিশ্বাসী আমি, যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে কোনো সাদৃশ্যে ইলেকশন হবে এদেশে, বিশেষ করে জাতীয় নির্বাচন। এইটা এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারতেছি না। এটার কাছে আমার কাছে আহ, এখন পর্যন্ত ধরা দিতেছে না সত্যিকার ভাবে যে এখানে একটা ইলেকশন হতে পারে। এর কারণ হলো নানা রকমের তালবাহানা। তালবাহানাটা এরকম যে এইখানে সরকার ঠিক করছে তিনটা পার্টি। এই তিনটা পার্টি হইল সরকারের বাহন। সরকার তো নিজে হইল এইখানে মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা বলেন আর সরকারি মালিকানা বলেন, মালিকানা। আর তাদের বাহন হিসেবে ধরছে তিনটা দলকে। একটা দল হলো আমাদের দল বিএনপি, এরপরে জাতীয় পার্টি, আরেকটা দল যেটাকে কোনো কারণেই মানুষ দল মনে করে না। না, জাতীয় এর পার্টি নয়, জামাত ইসলাম। জামাত ইসলামী বলছি, জাতীয় পার্টি সরি। হ্যাঁ। একটা হলো বিএনপি, আর একটা হলো জামাতে ইসলাম, আর একটা হলো এনসিপি, যেটাকে জি। আমিও দল মনে করি না এবং হুম বাংলাদেশের হুম মানুষও দল মনে করে না। কিন্তু হুম চক্রান্ত এবং ষড়যন্ত্র করার জন্য খুব ভালোভাবে এই দলটাকে ডিল করতে পারে, জামাতও ডিল করতে পারে, সরকারও ডিল করতে পারে যখন প্রয়োজন। হুম হুম এই তোমরা তাড়াতাড়ি একটা মিছিল করো রোদ্রের সময়, তোমাদেরকে বরফ দিয়ে পানি খাওয়ামু, কোকা কোলা হুম খাওয়ামু, হুম আওয়ামী লীগকে ব্যান করামু, তোমরা একটা 300 লোকের একটা মিছিল করো। তখন দেখা যাবে ওই ছেলেদেরা নেমে গেছে। এটা হলো এরা আদেশে চলে, এরা হলো বাহন। আমি যে বলি এরা হলো অভিনেতা, এটা এখন কিন্তু প্রতিষ্ঠিত। এখন এই তিনটা দল ছাড়া আর কোনো দল দেখতেছে না। কিন্তু এই তিনটা দলের মধ্যে মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না। আর ছোট দল যেটা এনসিপি, এটা ওই এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পাইছে কিনা বা মার্কা পাইছে কিনা এটারও কোনো ঠিকানা নাই। আর জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের সময় ছিল জামাতে ইসলাম পাকিস্তান নামে। এরা হলো স্বাধীনতা বিরোধী শুধু নয়, এরা হলো বাঙালি জাতির স্বাধীনতা যাতে কোনোদিন প্রতিষ্ঠিত না হয় সেই জন্য পাঞ্জাবের পথ দেখায়া লাখ লাখ বাঙালিকে হত্যা করাইছে। 2 লক্ষ মা বোন, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করছে, বাড়িঘর পুরায় সরকার করছে, শত শত বুদ্ধিজীবীকে হত্যা করার নেতৃত্ব দিছে তাদের পূর্বসূরি নেতারা। তার মধ্যে এক নম্বর নাম হইল গোলাম আজম। জি। আলবদর বাহিনীর প্রধান ছিলেন মৌলানা, পরবর্তী সময় মৌলানা নিজামী সাহেব, এবং সেকেন্ড ছিলেন মুজাহিদ সাহেব। কাজেই দেখা যাচ্ছে যে দুইটা দল মুক্তিযুদ্ধের সময় ছিলই না। আর যে দলটা ছিল সেটা ছিল মুক্তিযুদ্ধের টোটাল একটা শত্রু দল। কারণ ওই 25শে মার্চে যখন রাত্রে থেকে মানুষকে, বাঙালি জাতিকে হত্যা করা শুরু করলো, এবং 3-4 দিনে যখন প্রায় 5 লক্ষ লোককে টিক্কা খানের নেতৃত্বে হত্যা করলো, যার দায়িত্বে ছিল, মেনলি ঢাকার দায়িত্বে ছিল খাদেম, মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। সেই যে ব্লু প্রিন্ট অনুযায়ী হত্যা করার পরে প্রথম যে বাঙালির সন্তান বা বাংলাদেশের নেতা দেখা করলো, তিনি জামাত ইসলামের আমির ছিলেন, তার নাম গোলাম আজম। টিক্কা খানের সঙ্গে দেখা করলেন, দেখা করে বললেন যে হুজুর কাজটা খুব ঠিক করছেন, আমরা আপনার সাথে আছি, কি করতে হবে বলেন। এবং টিক্কা খান তাকে পারমিশন দিল এই রাজাকার আলবদর আলসাম সৃষ্টি করে। হি ইজ দ্য মোস্ট অবনক্সাস পলিটিশিয়ান ইন বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে, যে প্রধান মুক্তিযুদ্ধের প্রধান শত্রু হিসাবে আবির্ভূত হয়েছে। সেই দলটা হাতে এখন বাংলাদেশের রাজনীতি বন্দী, বাংলাদেশের সরকার বন্দী।
বাংলাদেশের আইন আদালত বন্দী, বাংলাদেশের অর্থনীতি বন্দী, সবকিছু বন্দী। কাজে সেই দলটা পিছন থেকে যা বলে সরকার তাই শুনে। ছেলেরা হলো তাদের বাহন। আর বিএনপি, আমি যে কথাটা বলবো, বিএনপির বর্তমান প্রেক্ষাপটটা এইরকম দাঁড়াইছে যে যে কোনো অবস্থাতে বিএনপি একটা নির্বাচন করে ফেলতে চায়। এবং ইউনূস সাহেব এখন পর্যন্ত তাদেরকে বলে রাখছে, হ্যাঁ হ্যাঁ আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি একটা নির্বাচন করে দেব। কেমন হলো সেদিন? সেদিন আমাদের তিনজন নেতা গেলেন। একজনের নাম মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেকজন স্থায়ী কমিটির সদস্য হইল আমির খসরু মাহমুদ চৌধুরী, আরেকজন গেলেন জনাব সালাউদ্দিন আহমদ। তারা আমাদের নেতা এবং তিনজনের উপরেই দলের আস্থা আছে। তারা তিনজন গিয়ে প্রথম যে কাজটা করলেন, বললেন যে আমরা কিছু মন্ত্রীর অপসারণ চাই, আরো কিছু দাবি দাওয়া করলেন। কি দাবি দাওয়া করলেন? যে প্রশাসনে যারা বসে আছে তাদের মধ্যে যারা আগের ফ্যাসিস্ট যারা দোসর আছে এবং বর্তমান একটি দলের কিছু লোকজন আছে, তাদেরকে সরাই একটা নিউট্রাল একটা গভর্নমেন্ট করতে হবে। এবং গভর্নমেন্টটা হতে হবে কি রকম? আপনি থাকেন, আপনি থাকেন, গভর্নমেন্টটা হতে হবে এইরকম যে যেটা তত্ত্বাবধায়ক সরকার গত 4টা ইলেকশন যেভাবে করছিল 2001 সনের পরে, সেই রকম 96 সন থেকে 3টে সরকার, সেই রকম একটা সরকার আপনি চালান। ইউনূস সাহেব তাদেরকে কতটুকু গুরুত্ব দিলেন? ইউনূস সাহেব বলেন চিন্তা করে না, চিন্তা করে না। ওই যে হেডমাস্টার যেমন ছাত্ররা বলে, এই তোমরা কি চিন্তা করো? এই স্কুলের ছেলেরা যখন হেডমাস্টারের কাছে দাবি নিয়ে যায়, এই তোরা কি হয়েছে, তোরা যা লেখাপড়া করগা, এই দায়িত্ব তোদের না, আমি দেখবো সব। এই স্যার, হেডমাস্টার স্যার বলছে। ইউনূস সাহেব কি উত্তরটা দিলেন? মন্ত্রীদেরকে সরাবেন কি সরাবেন না সেটা তো আমরা বুঝলাম না, তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করবে কিনা সেটাও বুঝলাম না। শুধু বুঝলাম উনি বললেন যে যত কিছু সরানো টরানো, যাদেরকে বসানো, রিটার্নিং অফিসার, সবকিছু আমি করব, আমার উপরে বিশ্বাস রাখেন। মানে হি ইজ দা নিউ ডিক্টেটর অফ দিস নেশন। তাইলে বোঝা গেল সমস্ত ব্যাপারটাই তার হাতে। এক। দুই হইল, পরের দিন আবার জামাত এনসিপি দেখা করলো। এরা হলো তার নিজের সন্তান এবং এদের উপরে প্রথমে বললো ছেলেরা আমাকে ক্ষমতায় বসাইছে, আর আমি গত 10 মাস যাবৎ বলতেছি যে বাংলাদেশের একটা কালো শক্তি, যারা বাংলাদেশ চায় নাই, বাংলাদেশেই চায় নাই, বাংলাদেশকে যারা রক্তের সাগরে ডুবাই দিছে, সেই শক্তি এখন মূল শক্তি। তারা গিয়ে পরের দিন দেখা করলো এবং তাদের সাথে তারা কি দাবি করলো? তারা দাবি করলো না না না, ইলেকশন আপনি এইভাবে দিতে পারবেন না, ওইসব বিএনপির কথা বাদ দেন। আপনি প্রথমে গণভোট করেন কিসের উপরে? জুলাই সনদের উপরে। এবং ছেলেরা তো বলতে গেলে থ্রেট করলো এবং সেই জুলাই সনদকে কনস্টিটিউশনের উপরে স্থান দেওয়ার জন্য বলা হইল। এটা বলার সঙ্গে সঙ্গেই দেখলাম গতকালকে আবার বৈশা গেল তিনজন, এবং মেনলি ইউনূস সাহেব কিন্তু এইসবে বসে না। ইউনূস সাহেব এবং আইন উপদেষ্টা এবং আরেকজন কে যেন বসলো, বৈশা ওই যে ছেলেরা যে লাইনে বা জামাত যে লাইনে কথা বলছে সেই লাইনে কথা বলা শুরু করলো যে আমরা এখন সিদ্ধান্ত দিতে হবে, আগে আমরা গণভোট করব, আমাদের আরো কিছু সিদ্ধান্ত দিতে হবে, কে কে কিভাবে ভোট করতে হবে। আমি কিন্তু সব কথা বলবো না, কিভাবে কোন লোকটা ভোট করতে পারে, ভোট কিভাবে গণা হবে, এই সমস্ত কাজটা কিন্তু নির্বাচন কমিশনের। ওই কাজের দায়িত্বটা তারা নিয়ে তারা সেকেন্ড ডিক্টেটরশিপের যে রোল, সেই রোলটা তারা আবার প্লে করতেছে। অর্থাৎ এই জুলাই সনদ, যে সনদটা একটা অবৈধ এবং ইলিগেল গভর্নমেন্ট, যেটা বর্তমান ইলিগেল গভর্নমেন্ট তারা সৃষ্টি করছে, বিএনপি যে কোনো কারণে দস্তখত করছে আমি জানি না, আমি ওই দিনও বলছি আজকেও বলি, এটার জন্য কিন্তু ইতিহাসে বিএনপি কে জবাবদিহি করতে হতে পারে। আমি সেই কারণে বলছি যে এই যে দস্তখত গুলা করলো, প্রথমে তো একদম ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে বাদ দিয়ে দিছিল, পরে শুনছি যে নাকি কি একটু সংশোধন করছে।
এবং এইসব করে করে এদের সাহস এত বেড়ে গেছে, এইসব রাজাকারের বাচ্চাদের সাহস এত বেড়ে গেছে যে তারা বলতে গেলে এখন স্বীকারই করে ফেলছে যে বাংলাদেশ নাই, আমরা সব চালাবো। এই অবস্থায় তারা একটা ইলেকশন হবে, এটা আমি কোনো কারণেই বিশ্বাস করি না। ইলেকশনের আগে যদি গণভোট হয়, সেই গণভোটের মাধ্যমেই প্রমাণিত হবে যে এই সরকার নাই। এই সরকার থাকতে হলে জোর করে আছে এবং জোর করেই থাকতে হবে। কারণ গণভোট আচ্ছা যদি একা একা দেয়, সেই ইলেকশনে আমি চ্যালেঞ্জ করলাম 5% মানুষ সেন্টারে যাবে না। আচ্ছা, আমি এখন 95। অন্য প্রসঙ্গে আসি একটু। আমি একটা অন্য আচ্ছা, আমি প্রসঙ্গে আসি যে কথাটা কথাটা শেষ করে ফেলি, নাইলে জি ভুল প্লিজ। বুঝাবো যে আপনি অন্য প্রসঙ্গে আসে। কাজে এই জি ইলেকশনটা সময় মতো না হওয়ার জন্য যত চক্রান্ত এই সরকার নিজেই করতেছে, আর তার যে হুম সন্তানেরা তারা রাজি না, আর তার যে কালো শক্তি যারা তাকে টিকায় রাখছে তারাও ফেব্রুয়ারিতে ইলেকশন করতে রাজি না। কাজে আমি মনে করি এই ইলেকশনটা করতে পারবে না বিএনপি, যতই নিজেদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করুক। জি, আমি এখন যে কথা বলতে চাচ্ছি সেটা হলো ওই জামায়াতের যিনি আমির, তিনি যে ক্ষমা চাইলেন, এই ক্ষমা চাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে বলবো, এই হলো গ্রাম্য, গ্রাম্য চিটারি টাউটারি বাটপারি। গ্রামে কিছু বিচার টিচার দেখবেন, বাড়ির ছেলেরা একজনকে মাইরিয়া একদম রাস্তায় পিটাই, একটা মেয়েকে রেপ করে থুয়েছে, সব অন্যায় করছে। করার পরে দেখা গেল ওই বাড়ির যে মুরব্বী, বিচার শুরু হওয়ার আগে, বিচার শুরু হওয়ার আগে বাড়ির মুরব্বী আগের রাত্রেই বুঝ করে, তোরা কিছু কইবে না, আমি তোরা জুতা দিয়ে 2 4টা বাড়ি দিব, আর আমি পাবলিকের কাছে বিশেষ শুরু হওয়ার আগে আমি মাপ চাইয়ে ফেলবো। এই যে মুরব্বী, সেই মুরব্বী হইলেন বর্তমানে আমাদের আমির, জনাব ডক্টর শফিকুর ডাক্তার রহমান। শফিকুর রহমান সাহেব। এই বিচার এখন পর্যন্ত এই মাফটা 3বার চাওয়া হয়েছে। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, যতদিন পর্যন্ত 71কে সঠিকভাবে স্বীকার না করবে, 71কে যতদিন পর্যন্ত তারা বলবে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, 71কে যতদিন পর্যন্ত বলবে এটা বিদেশিদের ষড়যন্ত্র ছিল, ততদিন পর্যন্ত তারা মাপ তো পাবেই না। এই বাংলাদেশে রাজনীতি করারও তাদের কোনো অধিকার নাই বলে আমি মনে করি। মাপ তো পরে, তারা প্রথমেই মাপ তো চাইতেই হবে, বলতে হবে বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমরা অপরাধ করছিলাম, এবং এমন অপরাধ করছিলাম যে আমরা গণহত্যার সঙ্গে যুক্ত ছিলাম, যে কারণে 16ই ডিসেম্বর যে পাকিস্তানি হানাদার বাহিনী 93,000 যারা সারেন্ডার করলো, সেই দলিলে লেখা ছিল শুধু পাকিস্তানি হানাদার বাহিনী না, তাদের সহযোগী আল বদর, রাজাকার, আল শামস, মুসলিম লীগ, পিডিপি, জামাত ইসলাম, তাদেরও বিচার হইতে হবে। এই বিচারটা কিন্তু শেখ হাসিনার সরকার করছে। ভালো মন্দ যেটাই হোক, একটা বিচার কিন্তু শেখ হাসিনা করছে, 40 বছর 50 বছর পরে হইলেও। কিন্তু এই বিচারটা ওই সাধারণ আমার ডাক্তার শফিকুর রহমান সাহেব মাপ চাই, এইভাবে মাপ চাইলে 47 থেকে এখন পর্যন্ত আমরা যত ভুল টুল করে থাকলে, যদি করে থাকি, তাইলে আমাদেরকে মাফ করে দেন, এইটা দিয়ে মাফ হবে না, এবং বাংলাদেশের মানুষ মাফ করবে না। আমি আপনাকে খুব ক্লিয়ার কথাটা বলি, এই দেশটার নাম বাংলাদেশ। যদি তারা সৎ হয়ে থাকে, কালকে বলতে হবে ইয়েস, এই দেশের নাম বাংলাদেশ, এই দেশটা যুদ্ধ করে সৃষ্টি হয়েছিল, সেই যুদ্ধে আমরা জামাতে ইসলাম হিসাবে বিরুদ্ধে ছিলাম, এই যুদ্ধের প্রধান নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই যুদ্ধের প্রধান সেনাপতি ছিল এমএজি উসমানী, এই যুদ্ধের সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান থেকে ধরে খালেদ মোশাররফ থেকে ধরে 11 জন, এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করছিল 27শে মার্চ, এবং তাজউদ্দিন সৈয়দ নজরুলের নেতৃত্বে এই দেশে মুজিবনগর সরকার হয়েছিল। আমরা সেই সরকারের বিরোধিতা করিয়া আমরা পাকিস্তানিদের সঙ্গে আমরা আলবদর রাজাকার হিসেবে যুদ্ধ করিয়া আমরা মানুষকে হত্যা করিয়া মহাপাপ করছিলাম। এই কথাটা তাদেরকে স্পষ্ট করে বলতে হবে। ওই কি কি ভুল জি করছিলাম, 71 এত সোজা জিনিস না। যতদিন 1971 সনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, ততদিন জামাত এইভাবে অত সহজে মাপ পাবে বলে আমি মনে করি না।
আরেকটা কথা বলি, জি আমি বাংলাদেশের মানুষকেও বলতে চাই যে এরা যে এখন চক্রান্তটা শুরু করছে রাজনীতিতে, বিচার বিভাগে, যে কাজটা এখন করতেছে, এই যে কি এটার নাম কি, আইসিটি, হ্যাঁ, জি আইসিটি, জি এইটা তো হয়েছিল, ওই কোর্টটা তো হয়েছিল আলবদর রাজাকারের বিচার, মুক্তিযুদ্ধ বিরোধীদের বিচার করার জন্য, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। এই কোর্টে যে বিচার করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের, এইটাই তো একটা মহা মহা পাপ, মহা অপরাধ। এক, দুই নম্বর হইলো যেভাবে ওই যে আপনি এদের সবার ইতিহাস নেন, যারা এই কোর্টের যারা জজ, তাদের বেশিরভাগ হইল জামাত ইসলাম, যারা প্রসিকিউটর তারা হলো জামাত ইসলাম শিবির, যারা ওই ডিফেন্সের তারা হলো জামাত ইসলাম। কোর্টটা তো জামাত ইসলামে বিচার করতেছে এখন মুক্তিযোদ্ধাদের, এটা কোর্ট টোট বুঝি না। আইসিটি কোর্টের নামে এখন জামাত শিবির বিচার করতেছে মুক্তিযোদ্ধাদের তাদের মতো কইরা, এটা আইনের কোনো বিচার না, খুব ক্লিয়ার। এবং যত কথা যেভাবেই বলা হোক, যেই বলুক, এই দেশে জাতিসংঘের একটা সাব ব্রাঞ্চ বাংলাদেশে আইনা, তাদের মতো করে বাংলাদেশটাকে পরাধীন করার জন্য, আমার দেশের প্রথম যে সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে আইনে চৌকিদারের মতো কোর্টে হাজির করা হবে, আর তাদেরকে একটু খালি সাব জেলে রাখলে আমরা খুশি হয়ে যাব না, এটা ঠিক হয় নাই। এবং এই ধরনের বিচার যেটা শুরু হয়েছে, একটি ছেলে যে হত্যা মামলার আসামি ছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো, এরকম বহু ছেলে যারা এই দেশের মুক্তিযুদ্ধের সন্তানদেরকে হত্যা করছে, এবং তাদের ইতিহাস হলো তাদের বাপেরা মুক্তিযোদ্ধা ছিল না, শুধু ছিল না তাদের, তাদের অনেকের বাপই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছিল। আমি যে কারণে কথাটা বলতেছি, এই কারণটা হলো খুব সুস্পষ্ট, যে এখন রাজাকাররা, আলবদররা, জামাতরা মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থাতে প্রথম কথাটাই হইলো আমরা বাংলাদেশ রক্ষা করতে চাই কিনা, এক। দুই নম্বর কথাটা হলো বাংলাদেশ যদি রক্ষা করতে চাই, বাংলাদেশের ইতিহাস আমরা মানি কিনা। তিন নম্বর কথাটা হলো বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে আমরা বাংলাদেশের ৩০ লক্ষ লোকের রক্তের আকরে লেখা যে সংবিধান, ১৯৭২ জেনারেশনের যে সংবিধান, যতটুকুই সংযোজন করে যে সংবিধানটি আছে, সেই সংবিধানটা আমরা মানি কিনা, নাকি সেই সংবিধানের উপরে আমরা জুলাই সনদ নামক একটা অবৈধ, ইলিগেল একটা সরকার এবং একটা ঘোষণাকে আমরা সনদকে স্থান দিতে চাই। এটা বলতে হবে যে ৭২-এর সংবিধান অনুযায়ী দেশ চলছে, নাকি চক্রান্তমূলক ভাবে অবৈধ একটা সরকারের ঘোষণা অনুযায়ী দেশ চলছে। এটা খুব এটা খুব সামনাসামনি আইসা পড়তেছে ব্যাপারটা। আপনারা যারা মনে জি করতেছেন যে ইউনূস সাহেবের সরকার একটা ইলেকশন দিয়ে চলে যাবে এবং যারা মেজরিটি হয় তাদের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে মন্ত্রী প্রধানমন্ত্রী করে সেলিউট দিয়ে কংগ্রেচুলেশন করে চলে যাবে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তারা সময় নিচ্ছে এবং চক্রান্ত হচ্ছে, এবং সেই চক্রান্তেরই রেজাল্ট হইল এই যে প্রতিদিন নতুন নতুন আইন করতেছে, প্রতিদিন নির্বাচনের ব্যাপারে বলেন, অন্যান্য ব্যাপারে বলেন, নতুন নতুন আইন করতেছে, যে আইন করার কোনো রাইট, লিগ্যাল রাইট, কনস্টিটিউশনাল রাইট তাদের নাই। তারা জি নির্বাচন কমিশনের সমস্ত ক্ষমতাটাকে তারা কুক্ষিগত করতেছে ইউনূস সাহেবের মাধ্যমে। কাজে এই ইলেকশন আর হবে এটা আমি মনে করি না। আর ইলেকশন হইলে এটা একটা ভাঙ্গা ইলেকশন হবে। জামাত এবং বিএনপির যে ইলেকশন হবে, এইটা আর একটা ১৪ সন, ১৮ সন এবং ২৪ সনের মতো একটা ইলেকশন হবে, আর একটু কিছু ভালো হইতে পারে, কিন্তু এটা একটা ফুল ইলেকশন হবে না। খুব ক্লিয়ার, জি মানুষ সেন্টারে আসবে না। কারণ অনেক ধন্যবাদ। যখনই জামাত আর বিএনপি যাবে, তখন মানুষ মনে করবে এটা ভাইয়ে ভাইয়ে ইলেকশন। ওই যে কয় না, ফ্রেন্ডলি ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ দেখার জন্য কিন্তু খুব বেশি মানুষ কিন্তু খেলতে, এমনকি ম্যারাডোনা আসলেও ফ্রেন্ডলি ম্যাচ দেখার জন্য খুব বেশি মানুষ কিন্তু স্টেডিয়ামে উপস্থিত হয় না।
জি, এটা অনেক ধন্যবাদ। ফ্রেন্ডলি ম্যাচ হবে। অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। না, আমি আরেকটা কথা বলবো, প্লিজ। আরেকটা কথা আমার বলার আছে। জি বলেন। আমি খুব বলতে চাই যে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। বাঙাল জাতি কিন্তু থাকবে, বাঙালি জাতির সংখ্যা কিন্তু এই দেশে বাঙালি জাতির কোন রাষ্ট্র ছিল না। আমরা যুদ্ধ করে একটা রাষ্ট্র করছি। যেমন ইহুদিদের কোন রাষ্ট্র ছিল না, ইহুদিরা একটা রাষ্ট্র করছে চক্রান্ত করে হোক যেভাবে, কিন্তু আমরা কিন্তু যুদ্ধ করে করছি। আমার জাতি থাকবে, দল আওয়ামী লীগ চলে যাবে, মুসলিম লীগ চলে যাবে, কিন্তু জাতি কিন্তু থাকবে। জাতি থাকলে আমি বাংলাদেশের সমস্ত নতুন প্রজন্মকে বলতেছি, সেই জাতিসত্তার দল লাগবে, সেই জাতি বাঙালি জাতিসত্তার দল লাগবে। এবং সেই বাঙালি জাতিসত্তা হবে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ ৭২-এর সংবিধানের ভিত্তিতে যদি কেউ করতে পারে, তাহলেই বাংলাদেশ বাঁচবে। তা না হলে যে চক্রান্ত, সাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং হিজবুত তাহরির, যারা এই দেশকে আফগানিস্তান বানাতে চায়, এই ধরনের মধ্যযুগীয় বর্বর শক্তি দেশকে ধ্বংস করতে চাচ্ছে। আমি আজকে সারা বাংলাদেশের মানুষকে বলবো, জাতিসত্তা যেহেতু কোনোদিনই ধ্বংস হবে না যতদিন চন্দ্র সূর্য আছে, কাজে সেই জাতিসত্তার পক্ষে বিএনপি কে আমি অনুরোধ করব, এই জায়গাটাকে, মুক্তিযুদ্ধের এই জায়গাটা আপনারা দাঁড়ান। যদি না দাঁড়ান তাহলে কিন্তু নতুন শক্তি দেশে দাঁড়াবে। আমি এই কথাটাই জি, বলতে চাই এবং সবাইকে আহ্বান করতে চাই, মুক্তিযুদ্ধ বাঁচান, দেশ বাঁচান। তাহলে না হলে বাঙালি জাতি কিন্তু আবার শত শত বছরের জন্য পরাধীন হয়ে যাবে। জি, আমার অনেক কথা